আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের আর্থিক বিবরণী বিশ্লেষণের অর্থাৎ অনুপাত বিশ্লেষণের অঙ্ক দিয়ে শুরু করেছিলাম। ওখানে কিছু গাণিতিক সূত্র লেখা হয়েছিল। আজকের আমার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি সূত্র প্রথম আলোচনা করব, তারপরে আমরা অঙ্ক করব। তাহলে চলো আমরা দেখি প্রথমে সূত্রগুলো আলোচনা করি। সূত্রসমূহ দেখো, মূল সূত্র আমরা 5 নম্বর সূত্রে এসেছি। সূত্রের নাম হলো প্রাপ্য হিসাব অথবা দেনাদার আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব অথবা দেনাদার আবর্তন অনুপাত এর মূল সূত্র হলো নিট দ্বারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য নোট। এটা হচ্ছে মূল সূত্র। আমরা এর আধার সমান লিখেছি 4 হতে 6 বার। 4 হতে 6 বার। এখানে আসো যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন অনুপাত বলতে আমরা কি বুঝি। আসলে পণ্য দ্বারে বিক্রয় করার পরে আমরা জানি দেনাদার সৃষ্টি হয়। এই দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য একটা সময় নির্ধারণ করা হয় যে বছরে আমরা কতবার টাকা আদায় করব। সেক্ষেত্রে আমরা 365 দিনের যেহেতু 1 বছর, সেই 365 দিনের মধ্যে আমরা 4 হতে 6 বার একটা নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে আমরা টাকা আদায় করব। প্রিয় শিক্ষার্থীরা, এই 365 দিনকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি অথবা 6 দ্বারা ভাগ করি, যে রেজাল্টটা হবে সেক্ষেত্রে আমরা যদি মাসে রূপান্তর করি তাহলে 2 হতে 3 মাস। আমরা এটা বছরকে যদি ভাগ করি, যেমন 12 মাসে 1 বছর, 12 মাসে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 2 মাস, 2 বার হয়, 2 মাস অন্তর অন্তর হয়। আবার যদি 4 দিয়ে 12 ভাগ করি তাহলে হচ্ছে 3 মাস পর পর। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এই দ্বারে বিক্রয় এবং দেনাদারের সাথে সম্পর্ক তুলনা করা হয় এই অনুপাতের মাধ্যমে। বিবিধ প্রাপ্য হিসাবের কাছ থেকে যত দ্রুত টাকা আদায় করা যাবে ততই আর্থিক অবস্থা সচ্ছল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে দেখি এখানে সহায়ক সূত্র লেখা আছে। অর্থাৎ দেখো অঙ্কে লেখা আছে গড় প্রাপ্য হিসাব এবং গড় প্রাপ্য নোট। অর্থাৎ এই সূত্রের মধ্যে উপরে নিট দ্বারে বিক্রয় অঙ্কে দেওয়া থাকবে, গড় প্রাপ্য হিসাবও থাকবে না, গড় প্রাপ্য নোটও থাকবে না। আমরা এটাকে বলছি সহায়ক সূত্র। দেখো সূত্রটা লিখেছি গড় প্রাপ্য হিসাব কিভাবে হবে, যে আমরা জানি একটা অঙ্কের ভিতরে যদি 2টি প্রাপ্য হিসাব থাকে তাহলে আমরা গড় করতে পারবো। তাহলে প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব, তাহলে আমরা এই 2টি প্রাপ্য হিসাবকে যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব, তাহলে পাবো কি গড় প্রাপ্য হিসাব। এরপর দেখো গড় প্রাপ্য নোট, সেক্ষেত্রেও 2টি প্রাপ্য নোট লাগবে। একটা প্রারম্ভিক প্রাপ্য নোট অর্থাৎ শুরুতে, এবং বছরের শেষে একটি প্রাপ্য নোট যাকে বলা হয় সমাপনী প্রাপ্য নোট। তাহলে এই 2টি যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো গড় প্রাপ্য নোট। তাহলে আমরা এই গড় প্রাপ্য হিসাব এবং গড় প্রাপ্য নোট বের করার পরে আমরা এই জায়গাটা বসাবো। যদি আমাদের অঙ্কে দেখো যে একটা প্রাপ্য হিসাব আছে এবং একটা প্রাপ্য নোট আছে, তাহলে কিন্তু আবার 2 দ্বারা ভাগ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। গড় বলতে বোঝায় যে কমপক্ষে 2টি বস্তু থাকতে হবে যাকে আমরা অ্যাভারেজ বা গড় করতে পারবো। তাহলে এখানে সাধারণত অঙ্কের ভিতরে দেখা যায় অঙ্কে প্রারম্ভিক প্রাপ্য হিসাব থাকবে, সমাপনী প্রাপ্য হিসাব থাকবে। যদি একটা থাকে কখনো 2 দ্বারা ভাগ করা যাবে না। এরপরে দেখো আমরা 6 নম্বর সূত্রে লিখেছি পর্দেয় হিসাব বা পাওনাদার আবর্তন অনুপাত। যেহেতু এখানে পাওনাদারের কথা উল্লেখ আছে, তাহলে পাওনাদারের সম্পর্ক কি ক্রয়ের সাথে। তাহলে দেখো সূত্র কিভাবে লিখলাম, মূল সূত্র নিট দ্বারে ক্রয় ভাগ গড় পর্দেয় হিসাব যোগ গড় পর্দেয় নোট। তা সেক্ষেত্রেও দেখো এখানে এই দ্বারে ক্রয় এবং পর্দেয় হিসাব, তা আমরা জানি যে ক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদার, অর্থাৎ পণ্য যখন দ্বারে ক্রয় করব পাওনাদারের সৃষ্টি হবে, এটা আমরা জানি। এই পাওনাদারকে টাকা পরিশোধ করা যায় কত দ্রুত সেটা এই সূত্রের সাহায্যে আমরা প্রকাশ করব। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সাধারণত লেনদেন দ্বারেও হবে, নগদেও হবে, এটা সাধারণ ব্যাপার। দ্বারে লেনদেনের টাকা যখন হবে সেক্ষেত্রে দ্বারে পণ্য ক্রয়ের পর এই টাকা কত দ্রুত আমরা পরিশোধ করতে পারবো এই সূত্রের সাহায্যে সেটা প্রকাশ করা হয়। তাহলে সেক্ষেত্রে লেখা আছে আদার সময় 6 থেকে 8 বার, অর্থাৎ এখানে লিখতে পারি যদি দিন হিসাব করি 45 থেকে 60 দিন
যদি আমরা 365 দিন বছর অথবা 365 দিন বা 66 দিন যদি ধরি, তাহলে এখানে আমাদের খেয়াল করো, তাহলে 365 দিনকে যদি আমরা কত দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করি, তাহলে হবে তোমার 60 দিন। আবার যদি 365 দিনকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে হবে 45 দিন। তাহলে এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হয়তো একদিন সমস্যা হয়, যেমন 6 শূন্যের 0 6 360 দিন হয়। এই তো 360 দিনে বছর হয় বা 365 দিনে ধরা হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি 360 দিয়ে যদি দেখি, তাহলে 6 শূন্যের 0 6 36। তাহলে এখানে যদি আমরা 365 5 40 অর্থাৎ 60 দিন, 8 শূন্য 6 48। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে হিসাব করতে হলে 60 বা 45 দিনের ভিতরে আমরা টাকা পরিশোধ করব। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই সূত্র দ্বারা প্রমাণ করলাম যে পর্দা হিসাবের টাকা কত দ্রুত পরিশোধ করা যাবে, তা এই সূত্রের সাহায্যে প্রকাশ করব। সেক্ষেত্রেও গড় পর্দা হিসাব কীভাবে বের করব, দেখো এখানেও দুইটি পর্দা হিসাব থাকবে, একটি প্রারম্ভিক পর্দা হিসাব আর একটি সমাপনী পর্দা হিসাব অঙ্কে থাকবে। দুইটা যোগ করব, 2 দ্বারা ভাগ করব। যদি না থাকে আমরা 2 দ্বারা ভাগ করব না। গড় পর্দা নোটও সেভাবে, যে প্রারম্ভিক পর্দা নোট যোগ সমাপনী পর্দা নোট ভাগ 2। আমরা আজকের এই দুইটি সূত্র দেখলাম এবং এই দুইটি সূত্র আর গত ক্লাসে ছিল 4টি সূত্র, এই মোট 6টি সূত্র আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি উদ্দীপক সাজাই। দেখো এই উদ্দীপকের সাহায্যে কিভাবে আজকের অঙ্কটা সলিউশন করব। দেখো উদ্দীপক আমি লিখেছি এভাবে যে মূল লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। এখানে সম্পত্তি দেওয়া আছে মোট 2 লক্ষ টাকার এবং দায়ও দেওয়া আছে মোট 2 লক্ষ টাকার। দেখো সম্পত্তির মধ্যে স্থায়ী সম্পত্তি সরাসরি দেওয়া আছে, আর মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম বীমা, প্রাপ্য নোট, এই সম্পত্তিগুলোকে আমরা 2টি অংশে ভাগ করতে পারি। দেখো এখানে স্থায়ী সম্পদ সরাসরি দেওয়া আছে, আমার এইখানে যে কয়টা সম্পত্তি নিচে দেওয়া আছে সবগুলোকেই কিন্তু আমরা বলতে পারি চলতি সম্পদ। এগুলো হচ্ছে চলতি সম্পদ। এরপরে দেখো দায়ের মধ্যে পর্দেয় নোট, তারপরে পর্দেয় হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত, এই 3টা হচ্ছে আমাদের চলতি দায়। আমাদের এই পুরো অঙ্কের ভিতরে মূল যে কাজ সেটা হচ্ছে আমাদের প্রথম চলতি সম্পত্তি এবং চলতি দায় চিহ্নিত করা। তার আমাদের এই 4টি সূত্রের কাজ, অর্থাৎ প্রথম 3টে সূত্র, অর্থাৎ চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, এই 3টি অনুপাত কিন্তু আমাদের শুধুমাত্র চলতি সম্পত্তি আর চলতি দায় যদি চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু আমরা এই 3টি সূত্রে কাজ করতে পারবো। তারপরে দেখো আছে আমাদের প্রাপ্য হিসাব এবং পর্দা হিসাব। এখানেও আমাদের এই চলতি সম্পত্তি এবং চলতি দায়ের কাজ আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আরও কিছু তথ্য আমি লিখতেছি, যেহেতু আমাদের সূত্র লেখা শেষ হয়ে গেছে, এখন উদ্দীপকের কিছু বাকি অংশ রয়ে গেছিলো, আমি এটা লিখতেছি। এটা আমরা অন্যান্য তথ্যের মধ্যে লিখব। সমন্বয় সমূহ বা অন্যান্য তথ্য লেখা যায়, সমন্বয় না লিখে অন্যান্য তথ্য। দারে বিক্রয়, আচ্ছা দারে ক্রয় আমি এখানে লিখলাম 40,000 টাকা, দারে বিক্রয় এখানে আমরা লিখলাম 50,000 টাকা। এরপরে আমি লিখলাম বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় লিখলাম আমি 1 লক্ষ টাকা। এটা অনুমান করে লিখলাম। প্রিয় শিক্ষিত, এই অন্যান্য তথ্য কিন্তু এই অঙ্কটার সাথে। তাহলে আমাদের এই উদ্দীপক থেকে আমি এক একটা সূত্র তোমাদের সামনে তুলে ধরছি, খেয়াল করো।
যদি আমরা উদ্দীপক থেকে প্রথম সূত্রে লিখি যে চলতি অনুপাত নির্ণয় করো, আমি কিন্তু এখানে কী চাইছে ওরা অঙ্কে কিন্তু লেখা নেই, আমি নিজে তৈরি করতেছি, খেয়াল করো। এখান থেকে আমরা এই উদ্দীপক থেকে আমরা প্রশ্ন তৈরি করতেছি। দেখো কয়ের জন্য আমি কী চাইলাম, যে চলতি অনুপাত নির্ণয় করো। আর চলতি অনুপাত নির্ণয় করার জন্য আমরা জানি যে প্রথম সূত্র লিখব যে চলতি অনুপাতের সূত্র কি, চলতি সম্পদ ভাগ চলতি দায়। আমরা এই কয়ের অ্যান্সারটা লিখে এখানে খেয়াল করো, চলতি অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে যারা ক্লাসটা করেছো মনোযোগ সহকারে, অবশ্যই তারা এই অঙ্কটা বুঝবে। তা চলতি অনুপাতের সূত্র কি আমরা লিখি, উপরে লিখলাম চলতি সম্পদ ভাগ চলতি দায়। তো তোমাদের মনে আছে অবশ্যই এটার আদর্শ মান ছিল কত, 2:1। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার অঙ্কে কিন্তু তোমরা এটা লিখবে না, এটা জাস্ট তোমাদের অঙ্কের করার জন্য, বোঝানোর জন্য লিখেছি। তো চলতি অনুপাতের সূত্র চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। এখন এই উদ্দীপকের মধ্য থেকে তোমাদেরকে চলতি সম্পত্তিগুলো বের করতে হবে এবং চলতি দায়গুলো বের করতে হবে। তো এটা কিন্তু মূল সূত্র। আমরা এর সহায়ক সূত্র কি, যে চলতি সম্পদ কীভাবে বের করব, চলতি দায় কীভাবে বের করব। তো আমরা এখানে একটু গণনা করতেছি। দেখো চলতি সম্পত্তি কোনগুলো, চলতি সম্পদ কি কি চলতি সম্পত্তি আছে, আছে মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম ব্যয়, প্রাপ্য, সবগুলোই আমাদের চলতি সম্পত্তি আছে। দুইভাবে করা যায়, গত ক্লাসে বলেছিলাম সোজা সোজা আমরা লিখেছিলাম। আজকে দেখো আমি এভাবে লাইন হিসাবে লিখতেছি। কি কি আছে দেখো, মজুদ পণ্য, এর সাথে একটা প্লাস চিহ্ন দিতে পারো, প্রাপ্য হিসাব, তারপরে লেখো প্রাপ্য হাতে নগদ, হাতে নগদের পরে লেখো অগ্রিম বীমা, এরপরে লেখো প্রাপ্য নোট। এইভাবে সবগুলো লাইন করে লিখে টাকার অঙ্কগুলো নিচে নিচে বসাই দাও। মজুদ পণ্য দেখো আছে আমাদের 30,000 টাকা, এখানে নিচে লেখো 30,000 টাকা। প্রাপ্য নোট আর প্রাপ্য হিসাব আছে 20,000, এখানে লেখো 20,000। হাতে নগদ আছে 15,000। তারপরে দেখো প্রাপ্য নোট আছে 25,000। তাহলে এগুলো তোমরা যোগ করো, 30,000 যোগ 20,000 হয় 50,000, 50,000 আর 15 65,000, 65 আর 25 হয় 65 আর 25 অর্থাৎ 90,000 টাকা হয় না। তাহলে আমাদের টোটাল চলতি সম্পত্তি হচ্ছে আমাদের 90,000 টাকা। দেখো আমাদের এই চলতি অনুপাতের সাথে সম্পর্ক হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়। প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি আমার কত টাকা, 90,000 টাকা। এখন এই চলতি সম্পত্তি আমরা এখানে বসাই দিই। এবার কি দরকার আমাদের, চলতি দায়। চলতি দায় কী কী আছে, পর্দেয় নোট আছে 4,000, পর্দেয় হিসাব আছে আমাদের 12,000 এবং ব্যাংক জমা অতিরিক্ত আছে 4,000। তাহলে এখানে আমরা পর্দেয় হিসাব কত, পর্দেয় নোট হচ্ছে 4,000, পর্দেয় হিসাব 12,000, ব্যাংক জমা অতিরিক্ত 4,000। তাহলে যোগ করো তো দেখো, এখান থেকে সরাসরি আমরা যোগ করতে পারি। পর্দেয় হিসাব 12,000 আর পর্দেয় নোট 4,000, 16,000, 16,000 20,000। আমরা কিন্তু চলতি দায়টা এখানে লিখতে পারি সরাসরি 20,000। আমি বের করে দিচ্ছি কী কী কাজ এখানে হবে। দেখো আমরা চলতি দায়টা কীভাবে বের করতেছি, কী কী আছে যে আমাদের পর্দেয় নোট, লেখো পর্দেয় নোট, এর সাথে কি আছে আমাদের পর্দেয় হিসাব আছে, আমাদের ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে পর্দেয় হিসাবের পরিমাণ, পর্দেয় নোটের পরিমাণ হচ্ছে 4,000, পর্দেয় হিসাবের পরিমাণ হলো 12,000,
ব্যাংক জমাতিরিক্ত 4,000, তাহলে 4 4 8 আর 12 20,000। দেখো এই 20,000 টাকা এখানে আমি বসাইছি। প্রিয় শিক্ষার্থীরা, চলতি অনুপাতের কি প্রয়োজন? চলতি সম্পদ এবং চলতি দায় আমরা আলাদাভাবে সহায়ক সূত্রের মাধ্যমে চলতি সম্পদের পরিমাণ নির্ধারণ করলাম 90,000 এবং চলতি দায় নির্ধারণ করলাম 20,000। এবার ভাগ করো। দেখো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু অনেক অঙ্ক করা সম্ভব। এখানে কয়টা শূন্য আছে? 4টা শূন্য। এখানে কয়টা শূন্য আছে? 4টা শূন্য। তার মানে যদি 0 0 অ্যাভয়েড করে দিই তাহলে কত? 2/9। তাহলে এই 2/9 এটা আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। তা আমরা যদি এইভাবে ভাগ করি, 4 2 8 তাকে 8 শূন্য 1, দশমিকের পরে একটা শূন্য, হ্যাঁ, তাহলে কত আসতেছে? 5 2 10। আমাদের 4.5 না, এই 4.5 হচ্ছে আমাদের উত্তর। এখানে আমরা এই 4.5:1। দেখো আমি আগেও বলেছি যে এই আদর্শ মান আমরা বুঝি যে 1 টাকার দায় পরিশোধ করার জন্য 2 টাকা চলতি সম্পত্তি থাকতে হবে। তো এখানে এই প্রতিষ্ঠানের খেয়াল করো 1 টাকার দায়ের জন্য 4 টাকা 50 পয়সা, এটা তাহলে অবশ্যই আর্থিক অবস্থায় সচ্ছল, তবে এত চলতি সম্পত্তি থাকা বাঞ্ছনীয় নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলতি অনুপাত তৈরি করলাম। এরপরে দেখো যদি আমি এই উদ্দীপক থেকে আরেকটি কোশ্চেন তোমাদের জন্য তৈরি করি, যে দেখো মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত। তাহলে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নটা কীভাবে করবো তোমরা? তাহলে আমরা সূত্র লিখি। মজুদ আবর্তন অনুপাতের সূত্র তোমরা লেখো। মজুদ আবর্তন অনুপাত সূত্র কি? দেখো উপরে কি লিখলাম? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এর আদর্শ মান কত তোমাদের মনে আছে? 8 বার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু গত ক্লাসের সূত্র, কিন্তু আমি উদ্দীপক থেকে তৈরি করতেছি। মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ করবা গড় মজুদ দ্বারা। আমি বলেছিলাম অঙ্কের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় থাকতে পারে। দেখো এখানে আছে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু গড় মজুদ কিন্তু দেওয়া নেই। আমাদের এখানে সহায়ক সূত্র কিন্তু বের করতে হবে গড় মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় তোমাদের কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা। এখানে তোমরা বসাই দাও 1 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে কি দরকার? গড় মজুদ। এটা তোমরা গণনা কার্যের মধ্যে লিখতে পারো যে গড় মজুদ কীভাবে বের করবা। খেয়াল করো, আমরা বলেছিলাম যে গড় মজুদ করার জন্য 2টি মজুদ পণ্য লাগবে। আমাদের এই চলতি সম্পত্তির মধ্যে মজুদ পণ্য হচ্ছে একটা। কয়টা? একটা। কত টাকা আছে? 30,000 টাকা, তাই না? এখন আরেকটি মজুদ পণ্য দরকার। মনে করো অন্য তথ্যের মধ্যে আমি এখানে লিখলাম প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য 30,000, প্রারম্ভিক মজুদ পণ্য হলো আমাদের ধরো 20,000। প্রিয় শিক্ষার্থীরা, এই অন্য অন্য তথ্য কিন্তু আমি নিজে তৈরি করেছি তোমাদের সামনেই। দেখো আমাদের এই মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ করবা গড় মজুদ দ্বারা। তো আমরা গড় মজুদ বের করার সূত্র জানি যে 2টি মজুদ পণ্য দরকার। একটা মজুদ পণ্য হবে সমাপনী মজুদ পণ্য, আরেকটা হবে প্রারম্ভিক মজুদ পণ্য। তাহলে এই প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে? 20,000। সমাপনী মজুদ পণ্য আছে কত? 30,000। তাহলে আমরা এটা লিখি। কীভাবে বের করবো? প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ দেবা 2 দ্বারা, না? তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ করবা 2। এই 2 কেন? কারণ 2টা মজুদ পণ্য, তাই 2 দ্বারা। যদি কখনো অন্য 3টে থাকতো 3 দ্বারা, কিন্তু কখনোই কিন্তু একটা অঙ্কের ভিতরে 3টে মজুদ পণ্য থাকবে না। এটা এমনিতেই বললাম যে 2টে মজুদ পণ্য, এজন্য 2। অর্থাৎ গড় করতে হলে কমপক্ষে 2টি বস্তু থাকতে হবে, বা 2টি যে কোনো 2টি মজুদ পণ্য বা যেভাবেই হোক গড় বের করা মানে হচ্ছে 2টি বস্তু থাকতে হবে। তো আমরা 2টি মজুদ পণ্যের টাকাটা দেখো কি কি আছে।
এখানে সমাপনী মজুত পণ্য আছে 30,000 এবং প্রারম্ভিক মজুত পণ্য আছে 20,000। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 লেখো, এর সাথে যোগ দাও 30,000 এবং এটাকে 2 দ্বারা ভাগ করো। তাহলে 30 আর 20 50,000, এখানে 2 দ্বারা ভাগ করলে কত হবে 25,000 টাকা। তাহলে দেখো এই 25,000 টাকা হচ্ছে গড় মজুত। অঙ্কে যদি কখনো দেখো একটা মজুত পণ্য থাকবে তাহলে কখনোই 2 দ্বারা ভাগ করবা না। অঙ্কে যদি একটা মজুত পণ্য থাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এখন আমরা এই 1 লক্ষ টাকার যদি 25,000 দ্বারা ভাগ করি, দেখো কীভাবে করবা, ক্যালকুলেটর যেহেতু নাই, এই 3 শূন্য এই 3 শূন্য, হ্যাঁ, তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য যদি বাদ দিয়ে দাও থাকে 100 আর 25, তার মানে 4 বার। একটা পণ্য উৎপাদন থেকে বিক্রয় হওয়া পর্যন্ত আদার সমান ছিল 8 বার, সেখানে আমরা উত্তর পেয়েছি 4 বার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল নয়, কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল নয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখান থেকে 2টা সূত্র তৈরি করলাম, 2টা সূত্র তোমাদের সামনে অঙ্কের মাধ্যমে প্রকাশ করলাম। আরও আমি সূত্র তৈরি করি। দেখো আমরা আরেকটি সূত্র তৈরি করি, সেটা হচ্ছে যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত তৈরি করতে বলছে, এটাও মনে করো ক্ষয়ের জন্যই রাখলাম। তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র আমাদের জানা আছে, আমি আজকে আলোচনা করেছিলাম, তোমাদের প্রথম আবার একটু লিখি। তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত কীভাবে লিখবো, আগে সূত্রটা প্রথম লিখো। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, মূল সূত্রটা বোর্ডে প্রথম লিখলাম। দেখো কীভাবে লিখবো, মনে আছে তোমাদের? প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র কি? নিট দ্বারে বিক্রয়। নিট দ্বারে বিক্রয়, যেহেতু বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে প্রাপ্য হিসাবের, নিট দ্বারে বিক্রয় এখানে ভাগ করবা কি বলো তো? গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য নোট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিট দ্বারে বিক্রয় তোমাদের অঙ্কে দেওয়া আছে, শুধু দ্বারে বিক্রয় লেখা আছে, নিট কথা না থাকলে দ্বারে বিক্রয়টি আমরা নিট ধরবো। তাহলে আমাদের যেভাবে তথ্য দেওয়া আছে সেভাবে বসাই দাও। দ্বারে বিক্রয় কত আছে? 50,000 টাকা। দেখো গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য নোট। তো গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য নোট বের করার জন্য আমাদের তথ্য কি লাগবে? যে 2টি প্রাপ্য হিসাব লাগবে, কিন্তু একটা প্রারম্ভিক এবং একটা সমাপনী। দেখো তো আছে কি অঙ্কে? আমরা একটু সম্পত্তির মধ্যে দেখি তো প্রাপ্য হিসাব আছে না? যেহেতু এটা 31শে ডিসেম্বর, এটা কিন্তু সমাপনী প্রাপ্য হিসাব। অন্যান্য তথ্যের মধ্যে আমার কোথাও কিন্তু প্রারম্ভিক প্রাপ্য হিসাব নাই, তাহলে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে না। এই প্রাপ্য হিসাব যে টাকা দেওয়া আছে, এই 20,000 টাকা কিন্তু আমরা এখানে বসাই দেব। তাহলে গড় প্রাপ্য হিসাব মানে কি? শুধু 20,000। এবারে দেখো গড় প্রাপ্য নিট, গড় প্রাপ্য নোটের ক্ষেত্রেও কিন্তু সেভাবে এখানে প্রাপ্য নোট সমাপনী, অর্থাৎ এই 31শে ডিসেম্বর যে আর্থিক অবস্থার বিভিন্ন দেওয়া আছে, এর মধ্যে প্রাপ্য নোট আছে 25,000। তা আমরা এটা সমাপনী ধরবো। দেখো তো এই অন্যান্য তথ্যের মধ্যে প্রারম্ভিক প্রাপ্য নোট আছে কিনা? হ্যাঁ আছে? নাই, এখানেও প্রারম্ভিক প্রাপ্য নোট নেই। তাহলে এখানে দেখো শুধু প্রাপ্য নোট মানে সমাপনী প্রাপ্য নোট। তাহলে আমরা শুধু এই সমাপনী প্রাপ্য নোট কত? 25,000 টাকা এখানে লিখব। প্রিয় শিক্ষার্থী, দেখো এই 20,000 প্লাস 25,000 এটা যোগ করি, তাহলে 50,000 পরে দেখো 45,000। তাহলে আমরা এই শূন্য অ্যাভয়েড করে দিচ্ছি, 3টে শূন্য 3টে শূন্য ভাগ করে দিই, তাহলে 50 থাকে, নিচে থাকে 45। তাহলে আমরা হয়তো 1 পয়েন্ট সামথিং আসবে ক্যালকুলেটার যোগ বিয়োগ করলে। 50 যদি 45 দ্বারা ভাগ করো তাহলে একবার তো অবশ্যই দেবে, একের পরে দশমিক কিছু পয়েন্ট থাকবে, এটা তোমরা দেখবে। তাহলে দেখো এখানে মাত্র 1 বার আসছে, তাহলে আমি বলতে পারি আমাদের আর্থিক অবস্থা কি? সচ্ছল নয়। একবার আদায় করতে পারবো। যাই হোক, কাল্পনিক টাকা দেওয়ার কারণে হয়তো অ্যামাউন্ট এরকম দেখায়। প্রিয় শিক্ষার্থীরা, মূল সূত্রটার সাথে আমরা কাজ করছি। এবার দেখো নিট দ্বারে বিক্রয়, গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য নোট। এখানে বিষয়টা খেয়াল করতে হবে, গড় কথাটা কখন আসবে এটা কিন্তু মূল কথা।
গড় কথাটা তখনই হবে যখন অঙ্কে দুইটি প্রাপ্য হিসাব থাকবে, তখন আমরা গড় করতে পারবো। তাহলে কিন্তু গড় করার কোনো প্রশ্নই আসে না। আবার দুইটি প্রাপ্য নোট যদি থাকে তাহলে কিন্তু আমরা গড় করতে পারবো, তা নাহলে কিন্তু গড় করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখান থেকে আরও তথ্য যদি চাই যে পদ্য হিসাব আবর্তন অনুপাত কীভাবে বের করবো, সেটা আমরা লিখে দিই যে পদ্য হিসাব আবর্তন অনুপাত, পদ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করব। তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত যেভাবে নির্ণয় করেছি, আমরা আর একটি সূত্র লিখব পদ্য হিসাব আবর্তন অনুপাত। লিখি পদ্য হিসাব আবর্তন অনুপাত। সূত্রটা কি? নিট দ্বারে ক্রয়, নিট দ্বারে ক্রয় লেখো গড় পদ্য হিসাব যোগ গড় পদ্য নোট। দেখো এখানেও গড় কথাটা কিন্তু আছে। তো আমরা নিট দ্বারে ক্রয় অন্য অন্য তথ্যের ভিতরে দেখি নিট দ্বারে ক্রয় আছে 40,000। কত আছে? 40,000। তাহলে লেখো এখানে 40,000 টাকা। এরপরে দেখো গড় পদ্য হিসাব বলতে গেলে আমরা দুইটি পদ্য হিসাব লাগবে। দেখো তো অঙ্কে কিন্তু একটা পদ্য হিসাব আছে 12,000, এটাকে আমরা ধরি সমাপনী পদ্য হিসাব। আবার পদ্য নোট সেখানেও কিন্তু আছে সমাপনী পদ্য নোট, দুইটা পদ্য নোট এখানে পেয়েছি। তার মানে একটা সমাপনী আছে পদ্য হিসাব এবং পদ্য নোট। এখানে অন্য তথ্যের মধ্যে প্রারম্ভিক পদ্য হিসাবও নেই এবং প্রারম্ভিক পদ্য নোটও নেই। তাহলে আমরা এখানেও এই দুইটি হিসাব এখানে বসাই দেব। এখন গড় পদ্য হিসাব বলতে শুধু সমাপনী পদ্য হিসাব 12,000 টাকা বসবে এবং গড় পদ্য নোট বলতে শুধু সমাপনী পদ্য নোট 4,000 টাকা পড়বে। তাহলে এখানে 40,000 টাকা নির্ধারণ করা আর 12 আর 16,000 টাকা থাকে। যদি আমরা ক্যালকুলেটর যেহেতু নাই ভাগ করি, এই 3 শূন্য 3 শূন্য যদি কাটি 1 2 3 1 2 3 থাকে আমাদের 40 এবং নিচে থাকে 16। এটা যদি ক্যালকুলেটরে ভাগ করো তাহলে 3 16 48 আর 16 দুগুণে 32। আমরা যেরকম করি যে 40 ভাগ করো 16 দুগুণে 32, 2.8। এখানে দশমিক দিয়ে একটা শূন্য নাও, 5 16 80। তাহলে কত আসে? 2.5। রেজাল্টে কিন্তু হবে 2.5। তাহলে আমি লিখবো কি 2.5 বার। প্রিয় শিক্ষার্থীর এটা ছিল আদার সমান ছিল 6 থেকে 8 বার, যা এখানে আমাদের 2 থেকে 2.5 বার। কিন্তু এখানে বলা যায় যে আর্থিক অবস্থা সচ্ছল নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হয়তো এখন ক্যালকুলেটর ইউজ করার কথা বলছি, কিন্তু একটা সময় হবে যে যখন তোমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যাইবা তখন কিন্তু ক্যালকুলেটর ছাড়াই তোমাদের এই অঙ্কন করতে হবে। এই জন্য অনেক সময় হাতে কলমে অঙ্ক করার চেষ্টা করবে। যে আমি এখানে যে দেখাইছি এটা কিন্তু তোমাদের এইচএসসি লেভেলে দেখানোর প্রয়োজন নাই, যেহেতু তোমাদের ক্যালকুলেটরের সুযোগ আছে সেহেতু তোমরা এই বাঘটা খাতায় করে সময় নষ্ট করবো না, এটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বাঘ করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উদ্দীপক থেকে আজকের আলোচনা করলাম চলতি অনুপাত, মজুত আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, পদ্য হিসাব আবর্তন অনুপাত। আমি চাইলে আরও কিন্তু সূত্র এখানে লিখতে পারি, যেমন তারল্য অনুপাত, তারপরে চলতি মূলধন অনুপাত। এটা তোমরা গত ক্লাসে করেছো, তাহলে যাক ওটা আর করলাম না। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে 4টা ক্লাস আমাদের শেষ করব, তা আজকে 2টা ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা আবারও নতুন সূত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝছো এবং বাসায় বারবার প্র্যাকটিস করবা, যাতে এখান থেকে অবশ্যই একটা অঙ্ক তোমরা দিতে পারো। আজকের মতো এখানে সমাপ্তি। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।